সাহাদ যখন কুহুকে নিয়ে দেশে ফিরল তখন সকাল। দীর্ঘ জার্নি শেষে বাড়ি ফিরে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে সাহাদ লম্বা করে শ্বাস টানল। বাড়ির পরিচিত গন্ধ পেয়ে সাহাদের দীর্ঘ যাত্রার ক্লান্তিভাব কেটে গেল। ক্লান্ত শ্রান্ত কুহু ঢুলতে ঢুলতে গাড়ি থেকে নেমে এলো। ফ্লাইটে তার ঘুম হয়নি, তার উপর কয়েকবার ফ্লাইট চেঞ্জের ঝামেলা তো আছেই। বিজনেস ক্লাসে জার্নি করেও তার ঘুম একদমই হয়নি। তবে সাহাদ পুরো ফ্লাইটে আরাম করে ঘুমিয়েছে। দেখিয়ে বোঝা যায় এসব লং ফ্লাইটে জার্নি করার তার অভ্যাস আছে। কুহু শুকনো মুখে সাহাদের পাশে দাঁড়ালো। সাহাদ কুহুকে নিয়ে বাড়িতে ঢুকলো। বাড়ির গিন্নিরা তখন ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। কুলসুমা বেগম সোফায় বসে চা খাচ্ছেন, আর কি কি বাজার লাগবে তা বলছেন মালাকে। মালা তার পায়ের কাছে ফ্লোরে বসে টি টেবিলের উপর কাগজ কলম দিয়ে বাজারের লিস্ট করছে। সাহাদ আর কুহুকে প্রথম নজরে পড়ল মালার। সে চকচকে চোখে তাকিয়ে বলল, ও দাদিজান, দেখেন ভাইজান আর ভাবি সাহেব আইসা পড়ছে। এরপরই মালা এক দৌড়ে কিচেনে চলে গেল। রেজিয়া সুলতানা আর জয়া বেগমকে খবর দিয়ে আসলো। রেজিয়া সুলতানা এসে কুহুর শুকনো মুখ দেখে জিজ্ঞেস করলেন, মুখটা এমন শুকিয়ে গেছে কেন? খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি? ওখানে গিয়ে ওর জ্বর হয়েছিল মা। সাহাদের কথাই রেজিয়া সুলতানা আতকে উঠে বললেন, ও মা, সে কি? জানাসনি কেন আমাদের? চিন্তা করবে তাই জানাইনি। জয়া বেগম বললেন, তোমার চাচুকে আমি বলেছিলাম এত দূরে ছেলে মেয়ে দুটোকে পাঠানোর দরকার নেই, যেতে আসতেই তো কয়েকদিন লাগে। তখন তোমার চাচু বলল তোমরা নাকি 1 মাসের মতো থাকবে। সাহাদ মাথা নাড়িয়ে বলল, 1 মাসই থাকার প্ল্যান ছিল। কুহু অসুস্থ হয়ে গেল, তাই আর বেশি দিন থাকার রিস্ক নেইনি। কুলসুমা বেগম সোফায় বসে চায়ে চুমুক দিয়ে বললেন, ভালো করেছিস, এবার যাও ফ্রেশ হ গিয়ে, আর নাগবো তুমি বিশ্রাম নিয়ে আমার সাথে দেখা করবে। কুহু মাথায় হেলিয়ে সাই জানালো। ঘরে এসে ফ্রেশ হলো। কুহু অসুস্থ থাকায় ব্রেকফাস্ট টেবিলে সাহাদের পাশে বসে একসাথে খেতে বলা হলো। খাওয়ার মাঝখানে ইমদাদ খান সাহাদ কুহুর ট্রিপ থেকে এত তাড়াতাড়ি চলে আসার কারণ জানতে চাইল। সব শুনে তিনি খুব আফসোস করলেন। এত সুন্দর একটা সময় মাটি হলো দুজনের। আশফাক খান সাহাদকে গম্ভীর কণ্ঠে বললেন, এবার তবে দলের কাজকর্ম হাতে নাও। ওয়েবসাইট হ্যাক করার পর কত ক্ষতি হয়েছে তা তো জানোই। আগামী নির্বাচনের আগেই সব ঠিক করতে হবে। বিরোধী দল কেউই বসে নেই, সুযোগ পেলেই আঘাত করছে। আব্দুল গাফফার খান ছেলের কথার প্রতিবাদ করে বললেন, মাত্র ট্রিপ থেকে এসেছে, 1-2 দিন বিশ্রাম নিতে দে। আর সব ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে শুধু সভা সমাবেশে ঘুরে বেড়ালেও চলবে? দলের সভাপতি হিসেবে তো নিজেরও কিছু কাজ আছে। বাবার বলা কথা আশফাক খানের মনোপুত হলো না। তিনি নাকচ করে বললেন, সাহাদ, এখনই ও রাজনীতি করার বয়স, এখন না শিখলে পরে আর কখন শিখবে? বাবা আর দাদার মাঝখানকার দ্বন্দ্ব মিটানোর জন্য তাড়াতাড়ি বলল, আমি আজকেই পার্টি অফিসে যাব বাবা, কোনো অসুবিধা নেই আমার। আশফাক খান মনে মনে খুশি হলেন ছেলের তৎপরতায়। সাহাদ ব্রেকফাস্ট শেষ করে ঘরে এলো। কুহু এলো পিছু পিছু। সাহাদ সাদা পাঞ্জাবি পায়জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি পড়ছে। ঘড়ি পরার এক ফাঁকে আয়নার ভিতর দিয়ে কুহুর দিকে তাকালো। কুহু মনোযোগ দিয়ে সাহাদের দিকে তাকিয়ে আছে। সাহাদের কাজকর্ম লক্ষ্য করছে। সাহাদ ঘড়ি পরা শেষ করে ঘাড়ের দুপাশে পারফিউম স্প্রে করলো। তারপর খাড়া চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে কুহুর দিকে ফিরে বলল, আমার আজ ফিরতে সন্ধ্যা গড়িয়ে যাবে। দুপুরে ঠিক মতো খেও, আর এদিক সেদিক না গিয়ে ঘরে শুয়ে রেস্ট করো। তোমার শরীর এখনো দুর্বল। কুহু হাতের নখের দিকে তাকিয়ে বলল, ফিরে এসে আমার বাসায় যাওয়ার কথা ছিল, আমার বাবা মাকে দেখতে ইচ্ছে করছে। সাহাদের মনে পড়ল কুহুর বাপের বাড়ি যাওয়ার কথা। সে কুহুর কাছে এসে হেসে বলল, অবশ্যই যাব। তুমি পুরোপুরি সুস্থ হও, আর 2-1 দিনের মধ্যেই নিয়ে যাব। কুহুর মুখ জুড়ে হাসি ছড়িয়ে গেল। সাহাদও হাসলো, কিন্তু ভিতরে ভিতরে তার খারাপ লাগলো। কারণ কুহু না জানলেও সে খুব ভালো করেই জানে কুহুকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার সময় সে বিয়ে করতে পারবে না। চাইলেই কুহুকে একা পাঠিয়ে দিতে পারে, কিন্তু বিয়ের পর বর ছাড়া একা বাপের বাড়ি যাওয়াটা কেউ ভালোভাবে নিবে না। সব মিলিয়ে কুহুর বাপের বাড়ি যাওয়াটা এখন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত। কুহুর খুশি দেখে সাহাদের মনটা খুবই খারাপ হয়ে গেল। উপরে উপরে হাসলেও সে মন খারাপ নিয়ে পার্টি অফিসে রওনা করলো।
দুপুরের দিকে কুহু নিচে নামলো। তখন তার ডাক পড়ল কুলসুমা বেগমের ঘরে। কুলসুমা বেগম পানের বাটা থেকে পান মুখে দিয়ে কুহুর দিকে তাকালো। কুহু একটা সুতির থ্রি-পিস পরেছে, গায়ে ওড়না জড়িয়ে চুল ছেড়ে রেখেছে। কুলসুমা বেগম জহুরি চোখে বিছানায় তার সামনে বসে থাকা কুহুর দিকে তাকালেন। গলার স্বর নামিয়ে কুহুকে কাছে ডেকে কিছু প্রশ্ন করলেন, এমন সব প্রশ্ন যে কুহুর কানে ঝাঝা শব্দ হতে লাগলো। দাদি শাশুড়ির সামনে এমন কথাবার্তায় লজ্জায় কুহুর কথা বন্ধ হয়ে গেল। সে ঘাড় নাড়িয়ে উত্তর দিচ্ছে সব প্রশ্নের। কুলসুমা বেগম হতাশ হলেন কুহুর উত্তর শুনে। মধু চন্দ্রিমায় মধু আর চন্দ্রের সন্ধি হওয়ার বদলে যে সন্ধি বিচ্ছেদ হয়েছে তা ভালোই বুঝতে পারলেন। রাগ গিয়ে পড়ল তার অপদার্থ নাতির উপর। কুহুকে বিদায় করে দিয়ে মালাকে দিয়ে রেজিয়া সুলতানাকে ডেকে পাঠালেন। রেজিয়া সুলতানা আসলে বললেন, খান বংশের উত্তরাধিকারী যে এখন খুব প্রয়োজন, তা নিয়ে কি তোমার ছেলের কোনো চিন্তা আছে? হানিমুনে গিয়ে তোমার ছেলে নতুন বউকে একা ঘরে ফেলে রেখে রাজনীতি বংশ উদ্ধার করেছে, বইয়ের খেয়াল না রেখে অসুস্থ করে নিয়ে এসেছে। এরকম করলে কি করে চলবে? রেজিয়া সুলতানা শাশুড়ির উপর বিরক্ত হলেন। বিরক্তি ভাব বুঝতে না দিয়ে বললেন, আজকালকার ছেলেমেয়েরা একটু সময় তো নেবে, বোঝাপড়ার তো একটা ব্যাপার আছে। বোঝাপড়া করো, কিন্তু তোমার অপদার্থ ছেলেকে বলে দিও বিয়ে করেছে এখন যেন রাজনীতিবাদী বইয়ের দিকে একটু নজর দেয়। কুলসুমা বেগমের কাটকাট কথায় রেজিয়া সুলতানারও কিছুটা টনক নড়ল। আসলেই তো ওদের হানিমুন তো হয়নি। হানিমুনের সময়ই তো ওয়েবসাইট হ্যাক হয়েছিল। ওটা নিয়েই তো শাহাদ ব্যস্ত ছিল। তারপর হলো কুহুর জ্বর। শাশুড়ির কথা রেজিয়া সুলতানা একেবারে ফেলে দিতে পারলেন না। খান বংশে আসলেই এখন উত্তরাধিকারীর দরকার। শাহাদ ছাড়া কোনো ছেলে নেই খান বংশে। শাহাদ যে ধরনের পেশায় নিজেকে জড়িয়েছে, সে পেশায় যে কোনো সময় জীবন প্রদীপ নিভে যাওয়ার ভয় আছে। সেই সাথে নিভে যাবে খান বংশের উত্তরাধিকারীর প্রদীপও। শাহাদ পার্টি অফিসের মিটিং রুমে বসে আছে। লম্বা টেবিলটার চারদিকে আরও অনেক নেতাকর্মী বসে আছে। টেবিলের এক প্রান্তে রাজকীয় একটা চেয়ার, সেখানের দলের সভাপতি আশফাক খান বসেন। শাহাদ সেই চেয়ারটার সবচেয়ে কাছের চেয়ারটায় বসে আছে। আরও অনেক ছোট বড় নেতা কর্মীরা মিটিং রুমে উপস্থিত। দলের সিনিয়র নেতা রমিস উদ্দিন চিন্তিত মুখে বললেন। আরেকজন নেতা বললেন। শাইজানিয়া আরেকজন বললেন, আমি 100% নিশ্চিত এখানে হিশাম চৌধুরীর হাত আছে। ও সারা নির্বাচনের আগে এই কাজ কেউ করবে না। মোশাররফ আলী খ্যাক করে উঠলেন, বললেন, তুমি কি করে নিশ্চিত যে এইখানে শিহাব চৌধুরীর হাত আছে? এত সিক্রেট খবর হিসাব তোমাকে বলে দিয়েছে নাকি? দলের ভিতরে থেকে তুমি হাত মিলিয়েছো নাকি হিশামের সাথে? মোশাররফ আলীর কথায় দলের নেতাটা রেগে গেলেন। গরম কণ্ঠে বললেন। মোশাররফ আলী চেতে উঠে বললেন, কি করবা তুমি? এত বড় সাহস! আমাকে গরম চোখে তাকাও, ঘাড় ধরে দল থেকে বের করে দিব। তুমুল বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। শাহাদ এতক্ষণ তাকিয়ে থেকে সবার কথা শুনছিল। এবার একটা ফাইল টেনে নিয়ে জোরে টেবিলের উপর আঘাত করলো। জোর শব্দে সবাই চমকে গিয়ে শাহাদের দিকে তাকালো। শাহাদ একটা হাত চেয়ারের হাতলে রেখে হাই তুলল, বলল, মিটিংয়ে বসেছি দলের সবাই একজোট হয়ে কাজ করার জন্য, অথচ আপনারা তো দেখছি দলই ভেঙে দিচ্ছেন। মোশাররফ আলী ব্যস্ত হয়ে বললেন, আমি তো কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলাম, তখন কেন সামলাতে পারেননি? কোথায় ছিলেন আপনি? দলের কাজ করতে গিয়ে আমার হানিমুন বরবাদ করতে হলো কেন? মোশাররফ আলী মুখ কালো করে চুপ হয়ে গেলেন। শাহাদ আবার বলল, দলের ভিতর সমস্যা না থাকলে বাইরের কেউ এত সহজে ওয়েবসাইট হ্যাক করে অপপ্রচার চালাতে পারে না। দলেরই কেউ হেল্প করেছে। রমিস উদ্দিন বললেন। সারা ঘর জুড়ে গুঞ্জন উঠল। কে করতে পারে এই কাজ? এই নিয়ে সবাই কানাকানিতে লেগে গেল। শাহাদ এই ঘরে থাকা সবাইকে একবার দেখে নিল। কয়েকজন বিশ্বস্ত দলীয় নেতাকে তার বাবা নিজস্ব রুমে আসতে বলে সে উঠে দাঁড়ালো। সবার দিকে তাকিয়ে বলল, দলের সাথে বিশ্বাসঘাতকতা যে করেছেন তিনি আমি জেনে যাওয়ার আগেই দল ছেড়ে বেরিয়ে যান। আমি ধরতে পারলে কঠিন শাস্তি দিব।
দেখতে অনেকটা পুরনো আমলের রাজপ্রাসাদের মতো বাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাসিব। কিছুক্ষণ তাকিয়ে থেকে লোহার গেটের সামনে এসে দাঁড়ালো। দারোয়ান তাকে দেখেই তাড়াতাড়ি গেট খুলে দিল। হাসিব এই অর্থহীন প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। সে বাগান পেরিয়ে বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকলো। তার কাঁধে আর হাতে ব্যাগ, কাঁধের ব্যাগ আর হাতের ব্যাগ দুটোতেই বই। ড্রয়িং রুমে এসে দুটো ব্যাগ সোফায় রেখে একটা কাজের লোককে পানি দিতে বলল। কিছুক্ষণের মাঝেই খবর পেয়ে মঞ্জুরা বেগম ঘর ছেড়ে বেরিয়ে এলেন। সোফায় বসে থাকা হাসিবকে দেখে তিনি আঁতকে উঠলেন। দ্রুত পায়ে এগিয়ে এসে হাসিবের পাশে বসে বললেন, কিরে বাবা, কোনো খবর না দিয়েই এলি যে? কোনো সমস্যা হয়েছে? হাসিব গ্লাসের পুরো পানিটা শেষ করে বলল, না, সমস্যা হয়নি, তোমাদের দেখতে ইচ্ছে হলো তাই। মঞ্জুরা বেগম নিশ্চিন্ত হলেন। তবে অসময়ে ছেলের এমন চলে আসাতে তিনি ভালো বোধ করছেন না। খবর পেয়ে তৃপ্তিও নিচে নামলো। হাসিবকে দেখে তার মুখে হাসি এলো। হাসিবের সামনে দাঁড়িয়ে বলল, কখন এলে? এতদিন পর মনে পড়লো আমাদের। হাসিব হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞেস করে জানতে চাইল। রিশাম কোথায়? দুপুরে খেয়ে ঘুমাচ্ছে, খুব জ্বালাই জানো। তুমি এসেছো যে কটা দিন আছো, তোমার ভাতিজা তুমি সামলাবে। যে কটা দিন নয় ভাবি, এখন থেকে আমি এখানেই থাকবো। মঞ্জুরা বেগম বিস্ফোরিত চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, এখানে থাকবি মানে? হ্যাঁ মা, এখানেই থাকবো। বাড়ির কাছে ভার্সিটিতে পড়ি, অথচ আমাকে থাকতে হয় হলে। সেই এসএসসি থেকে বাড়ি ছাড়া আমি আর থাকবো না এইভাবে। তোর ভালোর জন্যই তো তোকে দূরে রাখা হয়েছে, জানিস না এই বাড়ির শত্রুর অভাব নেই। তোর বাবাকে মেরেছে, তোর ভাইকে ওরা ছেড়ে দিবে না। যদি জানে তুইও রাজনীতিতে ঢুকেছিস, তোকে আস্ত রাখবে? একমাত্র বাড়ির বাইরে থাকলে তুই রাজনীতিতে যুক্ত নেই এটা ওরা বিশ্বাস করবে। হাসিব খেপে গেল। উঠে দাঁড়িয়ে ব্যাগ দুটো হাতে নিয়ে বলল, আমার কি নিজের পরিবারের সাথে থাকার অধিকার নেই? পরিবারের সাথে থাকলে যদি রাজনীতিতে নাম ওঠে? হাসিব ধূপধাপ সিঁড়ি পেরিয়ে উপরে উঠে গেল। মঞ্জুরা বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দুই ছেলের এক ছেলেকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিলেন, কিন্তু এটাও আর সম্ভব হলো না। সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও শাহাদের আর বাড়ি ফেরা হলো না। তাকে শহরের একটা 5 স্টার হোটেলে আসতে হলো। হোটেলের আন্ডারগ্রাউন্ড গ্যারেজে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তমাল এসে গাড়ির কাছে টোকা দিল। কাজ নামিয়ে দিল শাহাদ। তমাল নিচু গলায় বলল, ভাই, পাখি খাঁচায় ঢুকে গেছে, এখন শুধু হাতে নাতে ধরার পালা। শাহাদ গাড়ি থেকে বের হয়ে এলো। লিফটে চড়ে উঠে এলো 8 তলায়। 8 তলায় কয়েকটা ছেলে দাঁড়িয়েছিল। শাহাদ বের হতেই তারা শাহাদের পিছু নিল। শাহাদ হলওয়ে পেরিয়ে 805 নাম্বার রুমটার সামনে এসে দাঁড়ালো। হোটেল ম্যানেজারকে ভয় দেখিয়ে রুমের চাবি নিয়ে এসেছে তমাল। শাহাদের ইশারা পেয়ে আস্তে করে রুমের লক খুলল। ধরাম করে দরজা খুলে বিলাসবহুল রুমটায় ঢুকলো শাহাদ। পিছু পিছু তার দলের ছেলেগুলোও ঢুকলো। মোশাররফ আলী হোটেল রুমে মেয়ে নিয়ে এসে একটু আনন্দ ফুর্তি করছিলেন। হঠাৎ বিকট শব্দে তিনি চমকে উঠলেন। গায়ে চাদর চেপে ধরে তিনি দরজার দিকে তাকালেন। দলবল নিয়ে শাহাদকে ঢুকতে দেখে তার মুখ খা হয়ে গেল। শাহাদ রুমে ঢুকে সোজাসুজি মোশাররফ আলীর দিকে তাকালো। মোশাররফ আলীর পাশে একটা অল্প বয়সী মেয়ে গায়ে চাদর চেপে ধরে আছে, চোখে মুখে আতঙ্ক। শাহাদ কিছু না বলে বেডের পাশে সোফাইটায় গিয়ে পায়ের উপর পা তুলে বসলো। মোশাররফ আলীর দিকে তাকিয়ে বলল, এই বয়সে এসব করে বেড়াচ্ছেন আঙ্কেল? বাসায় আন্টি জানে? মোশাররফ আলী প্রথমে ভয় পেলেও এবার রেগে গেলেন, বললেন, আমার জীবন নিয়ে তোমাকে ভাবতে হবে না। একজনের প্রাইভেসি নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি যা খুশি তা করব, তাতে তোমার কি? সে আপনি করতেই পারেন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আপনি যে দলের ভেতরের খবর বাইরে পাচার করেছেন, এতে আমার যায় আসে। মোশাররফ আলী নিভে গেলেন। এবার তার আগের ভয়টা ফিরে এলো, কিন্তু জোর করে সাহস ধরে রেখে বললেন, যাকে দিয়ে হিশাম চৌধুরীর কাছে ডকুমেন্টস পাঠিয়েছেন সে নিজেই বলেছে। এটাও বলেছে আপনি নাকি ওয়েবসাইট হ্যাক করার বুদ্ধি দিয়েছেন। এমনি এমনি বলেনি, দুটো চট থাপ্পড় দিতে হয়েছে। মোশাররফ আলী থামতে শুরু করলেন। তিনি যে কোন ঠাসা হয়ে গেছেন বেশ বুঝতে পারছেন। শাহাদ আফসোস করে বলল, দলের এত বড় ক্ষতি করেছেন, তাতে আমি তেমন কিছু মনে করিনি আঙ্কেল। কি প্রমাণ আছে তোমার কাছে? তাতে তোর কি?
তোর বউকে নিয়ে তো আসিনি। শাহাদের চোয়াল টান টান হয়ে গেল। পায়ের উপর থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে বলল, কিন্তু 2 দিন পর মেয়ে বিয়ে দিবেন, আর এখন মেয়ের বয়সে একজনকে নিয়ে হোটেলে এসেছেন। ভেরি ব্যাড আঙ্কেল। আঙ্কেল, আমার বউকে নিয়ে কিছু বলবেন না প্লিজ। কেন রে? বললে কি করবি? তোর বউকে বলবো, তোর বোনকে বলবো, তোর মাকেও বলবো। আপনার জিভ কেটে দিব। কি করবি তুই? তাই সাহস থাকলে জিভ কেটে দেখা। শাহাদ হঠাৎ লাফ দিয়ে উঠে বিছানায় চলে এলো। এক হাতে গলা চেপে ধরল মোশাররফ আলীর। শাহাদের শান্ত চোখ মুখের দিকে তাকিয়ে মোশাররফ আলী আতঙ্কে শিউরে উঠলেন। উনি বলার সময় এত কিছু ভাবেননি, জোশে বলে ফেলেছেন, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। যে ছেলে বড়দের সাথে সালাম ছাড়া কথা বলে না, সবসময় চোখ নামিয়ে রাখে, সেই ছেলে যে তাকে গলা চেপে ধরবে তা তিনি ভাবেননি। শাহাদ হাতের চাপ বাড়িয়ে দিল। শ্বাস নিতে না পেরে মোশাররফ আলীর জিভ অটোমেটিক বেরিয়ে এলো। শাহাদ অন্য হাতটা তমালের দিকে বাড়িয়ে দিল। তমাল কয়েকটা টিস্যু এগিয়ে দিল। শাহাদ টিস্যু নিয়ে টিস্যু পেঁচিয়ে মোশাররফ আলীর জিভটা টান দিয়ে ধরল। তারপর অন্য হাতে তমালের কাছ থেকে ছুরি। পাশে থাকা মেয়েটা এতক্ষণ ভয়ে ভয়ে সব দেখছিল, এবার এই ঘটনা থেকে চিৎকার দিয়ে জ্ঞান হারালো। আপনাকে বলেছিলাম আঙ্কেল, আমার বাড়ির মেয়েদের নিয়ে খারাপ কিছু বললে জিভ কেটে ফেলবো। আপনি শুনেননি? মোশাররফ আলীর তখন শাহাদের কথা শোনার মতো অবস্থা নেই, তিনি যন্ত্রণায় চিৎকার করছেন। শাহাদ বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেল। সদর দরজা খুলে দিল বাড়ির কাজের লোক। বাড়ির সবাই তখন খেয়ে দিয়ে যার যার ঘরে চলে গেছে। শুধু রেজিয়া সুলতানা সোফায় বসে টিভি দেখছিলেন আর শাহাদের জন্য অপেক্ষা করছিলেন। শাহাদকে ঢুকতে দেখে টিভি অফ করে এগিয়ে এলেন, বললেন, এত রাত করে এলে যে? শাহাদ উত্তর দেওয়ার আগেই শাহাদের সাদা পাঞ্জাবিতে রক্ত দেখে আতকে উঠলেন রেজিয়া সুলতানা। ভয়ার্ত কণ্ঠে বললেন, তোর পাঞ্জাবিতে রক্ত কেন? কোথাও আঘাত পেয়েছিস? শাহাদ ভ্রুকুচকে তার পাঞ্জাবির দিকে তাকালো। বুকের কাছে কয়েকটা রক্তের ফোঁটা দেখতে পেল। শুকিয়ে গেছে। রক্ত যে লেগেছে এটা সে জানতো না, এখন জানলো। রেজিয়া সুলতানার দিকে তাকিয়ে অপ্রস্তুত হেসে বলল, আমার রক্ত না, তমাল মারামারি করে হাত কেটে ফেলেছিল, ওইটারই রক্ত। রেজিয়া সুলতানা তাও নিশ্চিত হতে পারলেন না। ঘুরিয়ে ফিরিয়ে শাহাদকে ভালো করে পরখ করলেন, বললেন, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কুকুকে নিয়ে খেতে আয়। আমি খেয়ে এসেছি, কুহু খাইনি। না, তোর জন্য অপেক্ষা করছে। কোনো মতে তাকে খাওয়ানো যায়নি। কাউকে দিয়ে ওর খাবারটা উপরে পাঠিয়ে দাও। শাহাদ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এক টানে পাঞ্জাবি খুলে ফেলল। পাঞ্জাবির নিচে সাদা গেঞ্জি আছে। রক্ত লেগে থাকা পাঞ্জাবি দেখলে কুহু ভুল বুঝতে পারে। পাঞ্জাবিটা হাতে নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দেখলো শাড়ি পরা কুহু বিছানায় শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি? শাহাদের খুব খারাপ লাগলো। মেয়েটা ওর জন্য অপেক্ষা করে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ও কিনা পার্টি অফিসে খেয়ে এলো। শাহাদ হাতের পাঞ্জাবিটা ঘরের এক কোণে থাকা ময়লা কাপড় রাখার বাস্কেটে ছুঁড়ে দিল। তারপর কুহুর কাছে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে ডাকলো, কুহু কুহু। কুহু ঘুমায়নি, এতক্ষণ বসে ফোন টিপছিল। শাহাদের আসার খবর পেয়ে সে ভং ধরে শুয়ে পড়েছে। কুহুর মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখায় শাহাদ মুখটা দেখতে পেল না, না হলে হয়তো জোর করে খিচে রাখা কুহুর চোখ দুটো দেখে বুঝেই ফেলতো যে কুহু ভং ধরেছে। শাহাদের খুব খারাপ লাগলো। সে টি শার্ট ট্রাউজার নিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। শাহাদ চলে যেতেই কুহু উঠে বসলো। ওয়াশরুমের দরজার দিকে তাকালো, একটা ভিঞ্চি কাটলো, মনে মনে বলল, এত দেরি করে এসে আদিক্ষেতা না খেয়ে বসে আছিস সেটা কি জানে? আবারও দরজায় শব্দ হলো। কুহু লাফ দিয়ে আগের মতো শুয়ে পড়লো। ঘরে ঢুকলো মালা, তার হাতে ট্রে, সেখানে খাবার। সে কুহুকে শুয়ে থাকতে দেখে আস্তে করে খাবারটা সোফার সামনে টি টেবিলের উপর রেখে দিল। তারপর উকি ঝুঁকি মেরে কুহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে গেল। কুহু আবারও উঠে বসলো। তার পক্ষে এভাবে ভং ধরে শুয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। শাহাদ দরজা খুলে বের হয়ে এলো। কুহু চিন্তায় ডুবেছিল, তাই শাহাদের আসার আগে শুতে গিয়েও শুতে পারল না। সে থতমত খেয়ে গেল। শাহাদ টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে কুহুকে দেখে খুশি হলো, জিজ্ঞেস করলো, ঘুম ভেঙেছে? কুহু উপর নিচ মাথা নাড়ালো। শাহাদ টেবিলে থাকা ট্রেটা দেখলো, তারপর নিজেকে পরিপাটি করে বলল, এসো খাবে, আসো। কুহু বিস্মিত হলো।
শাহাদ তার খাওয়ার খোঁজ নিচ্ছে, তাহলে কি সে জানে যে কুহু অপেক্ষা করে না খেয়ে আছে? শাহাদ কুহুর দিকে তাকালো। কুহু এখনো বসে আছে। শাহাদ আর ডাকলো না। সে এগিয়ে গিয়ে বিনা নোটিসে কুহুকে কোলে তুলে ফেলল। কুহু চমকে গিয়ে গলা জড়িয়ে ধরল শাহাদের। শাহাদ হাসি মুখে কুহুকে নিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর নিজে তার পাশে বসে ভাতের প্লেট নিল। পরিমাণ মতো তরকারি নিয়ে ভাত মাখিয়ে কুহুর মুখের সামনে ধরল। কুহু টোটাল ব্যাপারটায় আরো বিস্মিত হলো। শাহাদ ইশারা দিয়ে কুহুকে হাঁ করতে বলল। কুহু হাঁ করে খেয়ে নিল। শাহাদ হেসে বলল, দাদি বলে বউকে মুখে তুলে খাওয়ালে নাকি মহব্বত বাড়ে, তাই ট্রাই করে দেখতে এলাম ঘটনা সত্যি কিনা। কুহুর চোখে মুখে কিছুটা হাসি ছড়িয়ে পড়ল, কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করল এই সমস্ত মধুর কথা শুনে সে কিছুতেই গলে যাবে না। শাহাদ তার কাছে অনেক অপরাধের আসামি। সে এইসব অপরাধ এত সহজে ক্ষমা করে দিবে না। শাহাদ দ্বিতীয়বার কুহুর মুখের কাছে ভাত ধরল। কুহু জিজ্ঞেস করল, আপনি খাবেন না? শাহাদ অপ্রস্তুত হয়ে পড়ল। কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, আমি খেয়ে এসেছি। আসলে পার্টি অফিসে এমনভাবে ধরলো যে না খেয়ে পারলাম না। তারপর কুহুর মুখ ভঙ্গি অবলোকন করে বলল, তুমি কি বেশিক্ষণ অপেক্ষা করেছো? শাহাদের কেয়ারে কুহুর যতটা অভিমান কমেছিল, এসব শুনে এখন যেন আরো তরতর করে বেড়ে গেল। খেয়ে এসেছে ভালো কথা, সেটা কি কল করে জানাতে পারতো না? কিংবা কুহু খেয়েছে কিনা সেটার খবরও কি নিতে পারতো না? কুহু যে সবে জ্বর থেকে উঠল, শরীর ভালো কিনা তাও কি জিজ্ঞেস করতে পারতো না? বিয়ের পর কাপলদের কত মধুর স্মৃতি থাকে, আর তাদের সব স্মৃতি হচ্ছে তেতো। মধুর ছিটাও নেই সেখানে। শাহাদ বেশ বুঝতে পারল কুহুর মনের অবস্থা। হাতের খাবারটা কুহুর দিকে বাড়িয়ে বলল, সরি, আর হবে না, এখন তাহলে খাও। কুহু আর একটা কথাও না বলে চুপচাপ খেয়ে নিল। শাহাদ প্লেটটা সহ ট্রেটা মালাকে ডেকে দিয়ে দিল। নিজে হাত ধুয়ে এসে বিশ্বজয়ের হাসি দিয়ে কুহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, পেট ভরেছে? কুহু খেয়ে দিয়ে বিছানায় উঠে বসেছিল। শাহাদের কথায় কঠিন স্বরে বলল, শাহাদ মনে মনে কিছু রোমান্টিক কথা গুছিয়ে আস্তে ধীরে বিছানার কাছে এলো। নিজের শোয়ার জায়গাটায় বসলো। প্রস্তুতি নিয়ে কথাগুলো যে বলতে যাবে অমনি কুহু বলল, আমি আপনার একটা নাম দিয়েছি। শাহাদ বিস্মিত হলো। আগ্রহ ভরে জানতে চাইল, কি নাম? তিতা খান। শাহাদের ভ্রু কুঁচকে গেল। হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, কি খান? তিতা খান। শাহাদ খানের পরিবর্তে তিতা খান। কিন্তু আমার নামের অর্থ তো মধু। সেই জন্যই তিতা খান, কেননা আপনার মাঝে মধুর লেশ মাত্র নেই। বলে কুহু পুরো খাট নাড়িয়ে অন্যদিক ফিরে শুয়ে পড়ল। শাহাদ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার বউয়ের দিকে। জীবনে প্রেম করেনি কখনো। আশেপাশে বন্ধুরা যখন করতো তখন সে বন্ধুদের কাছ থেকে শুনতো তাদের প্রেমিকারা নাকি তাদের মিষ্টি মিষ্টি নামে ডাকে। তার নিজেরও খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউ মিষ্টি একটা নাম দিবে, মধুর সুরে ডাকবে। মিষ্টি নামটা দূর, তার বদলে নাম পেল তিতা খান। মনে মনে নামটা উচ্চারণ করেও যেন শাহাদের গলাটা তেতো হয়ে গেল। তাড়াতাড়ি এক গ্লাস পানি খেলো। পানির সাথে সাথে গলা পর্যন্ত আসা রোমান্টিক কথাগুলোও গিলে ফেলল। রাহাত বিছানায় বসে উসখুস করছে। আনিশা সে কখন থেকে আয়নার সামনে বসে চুল আশ্রয়েই যাচ্ছে। রাহাত যে অপেক্ষা করছে সেদিকে তার নজর নেই। রাহাত নরম স্বরে ডাকলো, অনেক চুল আঁচড়ানো শেষ হয়নি? আনিশা জবাব দিল, না। তাড়াতাড়ি করো না, আমার ঘুম পাচ্ছে। তাহলে ঘুমাও, আমি তো তোমার চোখ ধরে রাখিনি। বউয়ের এমন উত্তর শুনে রাহাত দমে গেল। চোখে ধরে রাখেনি ঠিক আছে, কিন্তু বিবাহিত পুরুষ হয়ে বউ ছাড়া ঘুমানো যায়? এই ব্যাপারটাকে আনিশা বুঝে না। আনিশা যে কেন রেগে আছে তা সে বেশ বুঝতে পারছে। আনিশা চেয়েছিল আর কটা দিন বাপের বাড়ি থাকবে, কিন্তু রাহাত দুদিন আগেই তাকে নিয়ে চলে এসেছে। সে থেকেই আনিশা মুখ গোমরা করে আছে। রাহাত রাগ করে বলল, এমন করলে কিভাবে হবে অনি? এতদিন বাপের বাড়ি থাকা যায়, তোমার কি নিজের সংসার নেই? আনিশা চিরুনি রেখে রাহাতের দিকে ফিরে বলল, আছে, অবশ্যই আছে, কিন্তু এতদিনে একবার বাবার বাড়িতে গিয়ে দুটো দিন বেশি থাকলে কি হতো? সামনে নির্বাচন, বাবা বলল। একদম তোমার বাবা মার দোহাই দেবে না। বাবা মা দুজনেই তোমাকে বলেছিল আমাকে নিয়ে আর কটা দিন থেকে তারপর বাড়ি ফিরতে। তুমি ইচ্ছে করে চলে এসেছো। ঘটনা সত্যি। হামিদা বেগম আর কটা দিন থাকতে বলেছিল আনিশাকে নিয়ে, কিন্তু রাহাত আশফাক খানের ভয়ে চলে এসেছে। রাহাত জোর গলায় বলল,
থাকবো কি করে? তোমার বাবার জন্য তো এক সেকেন্ডও শান্তিতে নিঃশ্বাস নিতে পারি না। যেখানে যাই সেখানে বাঘের মতো তাকিয়ে থাকে। কি? আমার বাবা বাঘ? রাহাত জিভে কামড় দিল। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। মেয়ের সামনে বাবার বদনাম করে উল্টো রাগিয়ে দিয়েছে। সে উঠে এসে দুহাত নেড়ে বলল, আরে আরে, বাঘ তো ভালো জিনিস। আমাদের জাতীয় পশু বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আমার বাবা জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। রাহাতের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হলো। সে আনিশাকে রাগিয়ে দিচ্ছে তো দিচ্ছেই, কোনো মতেই লাইনে আনতে পারছে না বউকে। সে আমতামতা করে বলল, আমি ওনাকে যথেষ্ট সম্মান করেই বলেছি, আমি ওনাকে খুব ভালোবাসি। মিষ্টি কথায় কিছুই হলো না। আনিশা একটা বালিশার কাঁথা ছুঁড়ে দিল রাহাতের দিকে। রাহাত সেগুলো দুহাতে আঁকড়ে ধরল। আনিশা রাহাতকে ঠেলটুলে ঘরের বাইরে নিয়ে বলল, যাও সুন্দরবনে গিয়ে ঘুমাও। বলেই ঠাস করে মুখের উপর দরজা লাগিয়ে দিল। রাহাত এদিক ওদিক তাকালো, তারপর আস্তে আস্তে কয়েকটা টোকা দিল। দরজায় চাপা স্বরে ডাকলো, অনি অনি প্লিজ দরজা খোলো। রাহাতের বাবা নাজিম উদ্দিন ঘর থেকে বের হয়েছেন একটু হাঁটাহাঁটি করতে। রাতের বেলা সহজে তার ঘুম আসে না, তাই নিচে নেমে ড্রয়িং রুমে একটু হাঁটাহাঁটি করবেন আর লেবুর শরবত খাবেন। সিঁড়ি দিকে আসার সময় রাহাতকে কাঁথা বালিশ নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার ভ্রু কুঁচকে গেল। আর একটু এগিয়ে এসে রাহাতকে জিজ্ঞেস করলেন, এত রাতে এখানে কি করিস? বাবার আওয়াজ শুনে রাহাত থতমত খেয়ে গেল। দরজা থেকে সরে বলল, কিছু না, দাঁড়িয়ে আছি। তোর হাতে ক্যাতা বালিশ কেন? কাঁথা বালিশ নিয়ে দাঁড়িয়ে থাকতে কেমন লাগে তাই দেখছি। নাজিম উদ্দিন বেশ বুঝতে পারলেন কি ঘটেছে। তিনি রাগী কণ্ঠে বললেন, একটা বউয়ের মন জুড়িয়ে চলতে পারিস না? আমার দাদার 4টা বউ ছিল, শেষকালে কি বংশের মান ডুবাবি? রাহাত মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। নাজিম উদ্দিন গরম চাহনি নিক্ষেপ করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। রাহাত মনে মনে চিন্তা করলো আরেকবার ডাকবে কিনা আনিশাকে। পরে ভাবলো শব্দ পেয়ে তার মা উঠে এলে আর রক্ষা থাকবে না। সেই সিদ্ধান্ত নিল গেস্ট রুমে যাবে। তখনই দরজা খুলে দিল আনিশা। অভিমান ভরা চোখে তাকিয়ে বলল, ঘরে এসে শোও। বলার সাথে সাথে লাফ দিয়ে রাহাত ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। হাতের কাঁথা বালিশ ছুঁড়ে ফেলে আনিশাকে একটানে কোলে তুলে ফেলল। আকস্মিক আক্রমণে আনিশা চমকে গিয়ে রাহাতের গলা জড়িয়ে ধরল। রাহাত বলল, খুব বাপের বাড়ি থাকার শখ না? একসাথে টানা কয়েক মাস যেন বাপের বাড়ি থাকতে পারো, সেটার দরখাস্ত করে দেই, আসো। বলেই আনিশাকে নিয়ে বিছানায় বসিয়ে দিল। এক লাফে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইট অফ করে দিল। তারপর শার্ট খুলতে খুলতে লাফ দিয়ে গিয়ে খাটে আনিশার পাশে পড়ল। আনিশা রাহাতের এত সব কাণ্ডে এমনিই চমকে গিয়েছিল। এখন রাহাতের পাগলামিতে তার ছেড়ে দেমা কেঁদে বাঁচিয়ে অবস্থা হলো। মোশাররফ আলী কাঁদো কাঁদো চেহারা করে হিসামের সামনে বসে আছে। সে হাতে ইশারা ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে। মোশাররফ আলী কাঁদো কাঁদো চেহারা করে হিসামের সামনে বসে আছে। সে হাতে ইশারা ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে। তার অ্যাসিস্ট্যান্ট সেগুলো হিসামকে ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছে। হিসাম তার সামনে বসে থাকা সাদা পায়জামা পাঞ্জাবি পরা পিঠ মোটা মোশাররফ আলীর দিকে তাকালো। তার বিরক্ত লাগছে এই লোকটাকে। সে বিরক্ত হয়ে বলল, চাচা, আপনি এত ইশারা ইঙ্গিতে না করে খাতায় লিখে দেন, তাহলেই তো ব্যাপারটা সহজ হয়, আর নয়তো মুখে বলেন। মোশাররফ আলী বড় বড় চোখ করে তাকিয়ে মাথা নাড়িয়ে না বুঝালো। তারপর জিভ বের করে দেখালো। তার জিভে একটা সাদা ব্যান্ডেজ। হিসামের আরও মেজাজ খারাপ হলো। বলল, এত বড় ব্যান্ডেজ লাগিয়ে বসে আছেন কেন? খাওয়া দাওয়ায় অসুবিধা হয় না? ব্যান্ডেজ খুলে ফেলুন। মোশাররফ আলী বিস্ফোরিত চোখে তাকালো। ইশারা ইঙ্গিত বাদ দিয়ে ব্যান্ডেজ করা জিভ নিয়ে তুতলিয়ে বলল, এই তুমি কি বলছো? আমার জিভ কেটে ফেলেছে আর বলছো ব্যান্ডেজ খুলে ফেলতে? আপনার জিভ তো কাটেনি, জাস্ট জিভের ডগায় হালকা পোষ মেরেছে, আর তাতেই আপনি এত বড় ব্যান্ডেজ বানিয়ে অভিনয় নেমেছেন। মোশাররফ আলীর আগে গর্জে উঠলেন। টান মেরে জিভে পেঁচিয়ে রাখা সাদা ব্যান্ডেজের কাপড়টা খুলে ফেলল। নিচে জিভের উপর হালকা একটা ব্যান্ডেজ করা। ক্ষুব্ধ হয়ে হিসামকে বলল, আমি অভিনয় করছি না। ওই সাহাদ আমার জিভ প্রায় কেটেই ফেলেছিল। আমার ক্ষমতার ভয়ে সবটা কাটেনি। আমি অল্পের জন্য বেঁচে গেছি।
জিভে ক্ষত থাকায় মোশাররফ আলীর কথা অস্পষ্ট শোনালো। হিসাম কষ্ট করে বুঝে নিল তার কথা, তাচ্ছিল্য করে বলল, আপনার আবার ক্ষমতা, আপনি যেসব করে বেড়ান। সাহাদ তো শুধু পোস্ট মেরেছে, আমি হলে গোড়া থেকে জিভ কেটে দিতাম। মোশাররফ আলীর আগে গর্জে উঠলেন, বললেন, আমাকে সাহায্য করার এই প্রতিদান দিচ্ছি। আমি তোমার দলে যোগ দিতে চাইতে এসেছি, সেটা তোমার ভাগ্য, অথচ তুমি আমাকে অপমান করছো। আপনি যে আমার সাথেও বিশ্বাসঘাতকতা করবেন না তার কি গ্যারান্টি? খানরা আমাকে এক্ষুনি প্রাপ্য সম্মান দেয়নি। আমার পরিবর্তে আমার অনেক জুনিয়রকে দলের বড় বড় দায়িত্ব দিয়েছে। সেই রাগ থেকেই বিশ্বাসঘাতকতা করেছি। তুমি আমাকে প্রাপ্য সম্মান দিবে, আমি তোমার দলের জন্য কাজ করব। তোমার নিশ্চয়ই বিরোধী পার্টির ভেতরে খবর জানে এমন লোকের প্রয়োজন। হিসাম মৃদু হাসলো। আসলেই তার প্রয়োজন। খান পরিবারের রাজনৈতিক দলের ভিতরের কোনো লোককেই তো সে চাচ্ছিল। শুধু যে সে লোক সে চায়নি, অনেক আগে থেকে দলের সাথে আছে এমন লোককেই সে চাচ্ছিল। তাই সে নীতিহীন দুর্নীতিবাজ মোশাররফ আলীকে টার্গেট করেছে, টাকার লোভ দেখিয়ে নিজের কবজায় এনেছে। তারপর তার তথ্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট হ্যাক করেছে। শাহাদের কাছে মোশাররফ আলীর বিশ্বাসঘাতকতার প্রমাণ সেই পাঠিয়েছিল। শাহাদ মোশাররফ আলীকে দল থেকে বের করে দিলে সে যে হিসামের কাছেই আসবে তা হিসাম খুব ভালো করেই জানত। বিরোধী দলের পুরনো কর্মীকে নিজের দলে নিয়ে আসা মানে অনেক বড় একটা ব্যাপার। হিসাম একটু চিন্তা করা ভান করে বলল, ঠিক আছে, দলে যেহেতু আসতেই চাচ্ছেন তাহলে আসেন, আমার অসুবিধা নেই। মোশাররফ আলী হে হে করে হাসল। মনে মনে ভেবে নিল হিসাম চৌধুরী একা, তার মাথার উপর বাবা নেই, ছোট ভাইটাও রাজনীতি করে না, শাহাদের মতো ততটা বুদ্ধিমানও না। তাই হিসামকে দমিয়ে রেখে দলের সব কিছু নিজের কবজায় নিয়ে আসতে বেগ পেতে হবে না। হিসাম কিছু না বললে অন্যান্য নেতারাও কিছু বলতে পারবে না। মোশাররফ আলী হিসামের দিকে তাকিয়ে অমায়িক হাসলো হিসামও। সে মনে মনে মোশাররফ আলীর সাহায্যে খান পরিবারের রাজনৈতিক ইতিহাসের ইতি টানার ছক কষতে লাগলো। শাহাদ কোনোভাবেই কুহুর সাথে রোমান্টিক কোনো মুহূর্ত পাচ্ছে না। সারাদিন সে বাইরে থাকে, রাতে বাড়িতে এসে দেখে কুহু ঘুমিয়ে পড়েছে। এখন আর কুহু ওর জন্য না খেয়ে অপেক্ষা করে না। প্রায় কয়েকদিনই শাহাদ পার্টি অফিসে না খেয়ে বাড়িতে কুহুর সাথে খাবে বলে অভুক্ত দেখেছে, কিন্তু বাড়ি ফিরে শুনেছে কুহু নাকি আগেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। দুজনের মধ্যকারী বিরহের আগুনে আরও ঘি ঢালল কুহুর বাপের বাড়ি যেতে না পারার দুঃখ। সব মিলিয়ে শাহাদ খুব নাজেহাল অবস্থায় আছে। একদিকে বাইরে বিরোধী দলের ষড়যন্ত্র, আর অন্যদিকে ঘরে বউয়ের রাগ। ফাটা বাঁশের চিপাই পড়ে শাহাদের অবস্থা তেমন ভালো না। আজ শাহাদ মনে মনে পণ করেছে আজ যেভাবেই হোক সে 10টার আগে বাড়ি ফিরবে। বিয়ের আগে তাও সে মাঝে মধ্যে ডিনারটা বাড়িটা করতে পারত। বিয়ের পর নির্বাচনের চাপ সামলে বাড়ি গিয়ে বউয়ের মুখ দেখাটাও মুশকিল হয়ে গেছে। শাহাদ সমস্ত কাজ তমালের ঘাড়ে চাপিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে এলো। তমাল অসহায় কণ্ঠে কয়েকবার মিটিংয়ের কথা তুলল, তাতে কাজ হলো না। শাহাদ গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দিল। মাঝে একবার গাড়ি থামিয়ে একটা গোলাপের তোড়া কিনল, কি মনে করে আইসক্রিমও কিনল। আইসক্রিম খেয়ে যদি কুহুর মনটা একটু গলে সেই আশায়। বাড়ির পার্কিং এরিয়ায় যখন গাড়ি পার্ক করলো তখন বাজে রাত 9টার উপর। শাহাদ গাড়ির চাবি একটা ড্রাইভারকে দিয়ে গ্যারেজে রাখতে বলে তড়িঘড়ি করে বাড়ি ঢুকলো। বাড়ি ঢুকে দেখলো কেবল ডাইনিংয়ে খাবার দেয়া হচ্ছে, তার মানে এখনো কেউ খায়নি, কুহুও খায়নি। ঘুমিয়ে পড়ার তো প্রশ্নই ওঠে না। সে লম্বা লম্বা পা ফেলে 2-3টা সিঁড়ি একেবারে পার হয়ে উপরে উঠতে লাগলো। কুহু ওড়না ঠিক করতে করতে সিঁড়ির দিকে আসছিল, সে নিচে যাবে। 2টো সিঁড়ি ধাপ নামতেই সামনে তাকিয়ে শাহাদকে এভাবে ছুটে আসতে দেখে চমকে গিয়ে বলে চিৎকার করে উঠল। শাহাদ নিচের দিকে তাকিয়ে উঠছিল আর চিন্তা করছিল কিভাবে কুহুকে ফুলগুলো দিবে। আকস্মিক চিৎকারে সামনে তাকিয়ে দেখলো কুহু তার একদম সামনে। দুজনেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ধাক্কা লাগলো দুজনেরই। কুহু চিৎকার করতে করতে শাহাদের উপর পড়ে গেল। শাহাদ কুহুকে ধরার জন্য আইসক্রিম আর ফুলের তোড়া ছুঁড়ে ফেললো। আইসক্রিম বক্স খুলে গিয়ে সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়লো আইসক্রিম, সাথে পড়লো ফুলের তোড়াটাও। কুহু পড়ে যাওয়ার ভয়ে 2 হাতে শাহাদের চুল কামছে দৌড়ল। শাহাদ এক হাতে কুহুকে ঝাপটে ধরে আরেক হাতে সিঁড়ির রেলিং ধরে কোনো মতে দুজনে পড়ে যাওয়া ঠেকালো। চিৎকার শুনে বাড়িতে থাকা মেয়ে বউরা সবাই সিঁড়ির নিচে এসে সমবেত হলো। শাহাদ আর কুহুকে এভাবে দেখে সবার মুখ হা হয়ে গেল। কুহু আর শাহাদ দুজনেই ওভাবেই সবার দিকে তাকালো। রাফা কিটকিট করে হেসে বলল, এমা ভাইয়া লুকিয়ে ভাবিমনির জন্য
আইসক্রিম নিয়ে এসেছিল। মালা সিঁড়ির মাঝামাঝি পড়ে থাকা ফুলের তোড়াটার দিকে তাকিয়ে বলল, গোলাপ ফুলও তো দেখিয়ে আনছে, ভাইজান তো বিরাট রোমান্টিক। শাহাদের অবস্থা হলো করুণ। একে তো কুহু চুল খামচে ধরে আছে, তার উপর সবার এরকম দৃষ্টি। সে কুহুকে ফিসফিসিয়ে বলল, কুহু, আমার চুল ছাড়ো। কুহু এক প্রকার আতঙ্কে ছিল। শাহাদের কথা শুনে সে তাকিয়ে দেখল সে শাহাদের চুল ধরে শাহাদের গায়ের সাথে লেপ্টে আছে। সে তাড়াতাড়ি শাহাদের চুল ছেড়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। শাহাদ এক হাতে চুলগুলো একটু নাড়ল। কুহু যেভাবে খামচে ধরেছিল তাতে চুল পড়ে টাক হয়ে যাওয়া অসম্ভব কিছু না। শাহাদ দ্রুত সিঁড়ি পেরিয়ে ঘরে চলে গেল। কুহু নিচে দাঁড়ানো সবার দিকে অপ্রস্তুত হয়ে তাকালো। ঘরে যাবে কিনা নিচে যাবে বুঝতে পারল না। শেষে রেজিয়া সুলতানা বললেন, যাও ঘরে গিয়ে দেখো শাহাদের কিছু দরকার কিনা। কুহু তাড়াতাড়ি সিঁড়ি পেরিয়ে ঘরে চলে এলো। এসে দেখলো শাহাদ ঘরে নেই। ঘরের বাম পাশে থাকা দরজাটা হালকা খোলা দেখলো। ওখানেই শাহাদের স্টাডি রুম। তাহলে নিশ্চয়ই স্টাডি রুমে। ঢুকবে কিনা ভাবতে ভাবতে শাহাদ বেরিয়ে এলো। কুহুকে একবার দেখে চোখ সরিয়ে নিল শাহাদ। সে যতই চেষ্টা করছে ততই যেন তার রোমান্টিকতার দফা রফা হচ্ছে। তাই এখন সে অন্য পদ্ধতি অনুসরণ করবে। রাতে খাওয়ার পর শাহাদ তার স্টাডি রুমে ঢুকে গেল। ল্যাপটপের কিবোর্ডে ঝড় তুলে ইন্টারনেটে সার্চ করলো রোমান্টিক হওয়ার উপায়। ইন্টারনেটে যেসব উপায়ের কথা বেশি উঠলো সেসব উপায় পর্যন্ত পৌঁছাতেই তো সে পারছে না। একসাথে এক বিছানায় ঘুমালেও কেউ কারো কাছাকাছি আসতে পারছে না। কুহুকে বলেছে প্রেম হওয়ার পর পরিণয় হবে। সেই প্রেমটাই করতে পারছে না, পরিণয় তো বহু দূরে। শাহাদ সিদ্ধান্ত নিল আগামী কয়েকদিন সে বাড়িতে থাকবে। বাড়িতে থেকে সমস্ত কাজকর্ম দেখাশোনা করবে। শাহাদ বাড়িতে থেকে যাওয়ায় কুহু মনে মনে অনেক খুশি হলো। বিয়ের পর সে শাহাদকে হাতে গোনা কয়েকদিন পেয়েছে। এছাড়া শাহাদ সবসময়ই বাইরেই ছিল। কুহু বেশ খুশি হয়ে সকাল সকাল পরিপাটি হয়ে জিমে শাহাদের জন্য কফি নিয়ে গেল। কফিতে চিনির পরিমাণ বেশি হলেও শাহাদ খেয়ে প্রশংসা করলো। শাহাদের বাড়িতে বসে থাকা আশফাক খান ভালোভাবে নিলেন না। এই বয়সের ছেলেরা বাইরে গিয়ে কাজ করবে, দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিবে, তা না করে ঘরে বসে থাকার কারণ কি? তিনি মিটিংয়ে যাওয়ার আগে শাহাদকে ডেকে এক গাদা ফাইল ধরিয়ে দিলেন। গম্ভীর স্বরে বললেন, বাড়িতে শুধু বসে না থাকে কিছু তো কাজ কর। আসন্ন নির্বাচনের জন্য প্ল্যান তৈরি কর। আশফাক খানের কাণ্ডে সবচেয়ে বিরক্ত হলেন কুসুমা বেগম। নতুন নতুন বিয়ে করেছে ছেলে, এখন বিভিন্ন অজুহাতে বাড়ি থাকবে, এটাই তো স্বাভাবিক। বংশের বাতি আনার জন্য কোথায় নিজের ছেলেকে ছুটি দিবে তা না করে ছেলের কাঁধে কাজের বোঝা চাপিয়ে দিল। কুলসুমা বেগম রেজিয়া সুলতানাকে ডেকে অনেক কথা শোনালেন। পুত্রবধূকে পুত্রের নির্বুদ্ধিতার কথা শোনাতেও ভুললেন না। শেষে বলে দিলেন রেজিয়া সুলতানা যেন আশফাক খানের সাথে এ নিয়ে আলাপ করে। রেজিয়া সুলতানা পড়লেন বিপাকে। না তিনি শাশুড়িকে কিছু বোঝাতে পারবেন আর না শাশুড়ির ছেলেকে। দুজনেই নিজ নিজ বুঝে চলে। তাই তিনি চুপ থাকারই সিদ্ধান্ত নিলেন। এদের সাথে কথা বলার বদলে তিনি কুহুর সাথে কথা বলে নেবেন। শাহাদ স্টাডি রুমে ফাইল সামনে নিয়ে বসে আছে। আরামদায়ক চেয়ারটা অল্প অল্প নাড়াচ্ছে। বাড়িতে থেকে গিয়েছিল বউয়ের সাথে রোম্যান্স করতে, অথচ এখন তাকে ফাইল দেখতে হচ্ছে। বাড়িতে থেকে গেছে বলে কুহুর আনন্দ কিছুটা হলেও চোখে পড়েছে তার। এখন বাড়িতে থেকে ফাইল নিয়ে বসে আছে দেখলে কুহু নিশ্চয়ই ভেবে বসবে শাহাদ ফাইল দেখতেই বাড়িতে থেকে গেছে। শুরু হবে আরেকটা ভুল বোঝাবুঝি। শাহাদ কয়েকটা ফাইল হাতে নিয়ে বেরিয়ে এলো স্টাডি থেকে। ফাইল বগল থাবা করে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কুহু রেজিয়া সুলতানার ঘর থেকে নিজের ঘরে এসে দেখল শাহাদ নেই। সে একবার স্টাডি রুমে উকি দিল, সেখানেও শাহাদকে না দেখতে পেয়ে সে কিছুটা খুশিই হলো। সে ঝটপট আলমারি খুলে একটা শাড়ি বের করে ফেলল। রেজিয়া সুলতানা তাকে ডেকে বিভিন্ন উপদেশ দিয়েছেন, বুঝিয়েছেন স্বামীর মন কি করে পেতে হবে সেসব কথা। শাশুড়ির কাছ থেকে এসব কথা শুনতেই কুহুর লজ্জায় লেগেছে, কিন্তু সে ভদ্র মেয়ের মতো সব শুনেছে। সেই কথা এখন সে পালন করবে। আকাশি কালার শাড়িটা সে পরে ফেললো। আনারি হাতে শাড়ি পরতে অসুবিধা হলেও মোটামুটি ভালোই হলো শাড়ি পরাটা। হাত ভর্তি আকাশি কালার কাচের চুড়ি পরলো, কানে পরলো দুল। শাহাদ মেকআপ দেওয়া পছন্দ করে না, তাই হালকা করে একটু সাজলো, তারপর চুলগুলো ছেড়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে একটা বেলি ফুলের মালার অভাব অনুভব করলো। বেলি ফুলের মালা থাকলে খোপাই দিতে পারত। কুহু এক হাতে আঁচল নাড়িয়ে গুনগুন করে গান গাইতে গাইতে ঘরময় এসে বেড়ালো। তারপর বিছানায় বসে শাহাদের অপেক্ষা করতে লাগলো, কিন্তু এতক্ষণ পরেও শাহাদের কোনো খোঁজ না পেয়ে তার বেশ রাগ লাগলো। মুখে নেমে এলো কালো ছায়া।
কুহুর সাথে সাথে আকাশেও নেমে এলো কালো মেঘ। আকাশ কালো করে ঝুমঝুম করে বৃষ্টি নামলো। কুহু দৌড়ে গেল জানালার কাছে। বৃষ্টি দেখে তার চোখ দুটো চকচক করে উঠল। কোনো কিছু না ভেবেই দু হাতে শাড়ি তুলে দৌড় দিল ছাদের দিকে। তারপর ছাদের দরজায় এসে একটু থেমে ফর্ম নিল। তারপর নেমে গেল ছাদে। দু হাত দুদিকে মেলে দিয়ে আকাশের দিকে মুখ করে বৃষ্টিতে ভিজল। খুশিতে লাফাতে লাফাতে ছড়া কেটে বলল, আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে লেবু পাতা করম চা, যা বৃষ্টি চলে যা। তারপর ব্যস্ত হয়ে বলল, না না বৃষ্টি যাস না, বেশি করে আয়। কুহুর লাফানোর মাঝে একটা ভয়ার্থ পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, এভাবে লাফাচ্ছ কেন? পড়ে যাবে তো। কুহু লাফানোর মাঝেই চমকে গিয়ে পাশে তাকাতে গিয়ে ধপাস করে পড়ে গেল। যন্ত্রণায় কোমর চেপে ধরল। দেখতে পেল অস্থির হয়ে দৌড়ে আসা শাহাদকে। শাহাদ ফাইলপত্র নিয়ে ছাদের ছাউনির নিচে চেয়ার টেবিলে এসে বসেছিল। বিশাল ছাদের জায়গায় এমন ছাতাওয়ালা কয়েকটা খোলা ঘরের মতো আছে। চারপাশে খোলা, শুধু উপরে ছাউনি, তার ভিতরে চেয়ার টেবিল রাখা। মাঝে মাঝে পরিবারের সকলে মিলে আড্ডায় বসে এখানেই শাহাদ মনোযোগ দিয়ে ফাইল দেখছিল। ইচ্ছে ছিল তাড়াতাড়ি ফাইল শেষ করে ঘরে যাবে, কিন্তু এর মাঝে বৃষ্টি এসে গেল। এরপর একটা মেয়েলি কণ্ঠের ছড়া শুনে সামনের দিকে তাকাতেই দেখল কুহু লাফাচ্ছে। তৎক্ষণাৎ শাহাদ চিৎকার করার সাথে সাথে কুহু পড়ে গেল। শাহাদ ফাইলপত্র ফেলে দৌড়ে এলো কুহুর কাছে। হাঁটু ভেঙে বসলো কুহুর কাছে। কুহু কোমরে হাত দিয়ে যন্ত্রণায় মুখ ঘেঁচে বসে আছে। শাহাদ কুহুর হাত ধরে টেনে সোজা করলো। কোমরে টান পড়ায় কুহু কোকিয়ে উঠল। শাহাদ বৃষ্টিতে ভিজে গেছে পুরো। কুহুকে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা পেয়েছো? কুহু শাহাদের হাত ধরে উঠে দাঁড়াতে গিয়ে কোমরের ব্যথায় দাঁড়াতে পারল না, আবার পড়ে গেল। মিনমিন করে শাহাদকে বলল, আমাকে কোলে করে ঘরে নিয়ে যান, আমি হাঁটতে পারবো না। শাহাদ এই পর্যায়ে এসে বৃষ্টিতে কাক ভেজা হয়ে যাওয়া কুহুর দিকে পূর্ণ দৃষ্টি দিল। বৃষ্টি ভেজা শাড়ি পরা কুহুকে দেখতে পেল। বৃষ্টিতে ভিজে কুহুর ফর্সা মুখ যেন ভেজা গোলাপের মতো লাগছে। শাহাদ স্থান কাল ভুলে কুহুর গালে আলতো করে হাত রাখল। কুহুর কোমরের ব্যথা উদাও হয়ে গেল শাহাদের স্পর্শে। উষ্ণ স্পর্শে চোখ বন্ধ হয়ে আসতে চাইল তার। কিছুক্ষণ সেও বৃষ্টিতে ভেজা শাহাদের দিকে তাকিয়ে রইল। শাহাদের সামনের চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। শান্ত চোখের দৃষ্টি কুহুর দিকে নিবদ্ধ। ছাদে বসে থাকা দুজনের উপর আকাশ থেকে নেমে আসছে অঝোর বর্ষণ। হঠাৎ বিদ্যুৎ চমকালো। তারপরেই কাছেই কোথাও বিকট শব্দে বাজ পড়ল। কুহু এক প্রকার চিৎকার দিয়ে শাহাদের গলা জড়িয়ে ধরল। শাহাদ হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে ফ্লোরে হাতের তালুতে ভর দিয়ে টাল সামলালো। কুহু শাহাদের কাঁধে মুখ গুজে আছে। শাহাদ এক হাতে কুহুকে হাগলে আকাশের দিকে তাকালো। আকাশ থেকে বর্ষণ নেমে আসছে। বৃষ্টির পানি আর দুজনের অনুভূতি মিলেমিশে একাকার। শাহাদের ইচ্ছে হলো কুহুকে নিয়ে এভাবে এখানে বৃষ্টিতে ভিজে সারাটা দিন কাটিয়ে দিতে, কিন্তু তার বিবেক তাকে এখানে থাকতে নিষেধ করছে। বলছে এই বৃষ্টিতে অসুস্থ হতে পারে কুহু। শাহাদ সেই রিস্ক নিল না। দু হাতে কোলে তুলে নিল কুহুকে। কুহু মুখ তুলে চাইল শাহাদের দিকে। শাহাদ কুহুর কপালে নিজের কপাল দিয়ে আলতো করে ঠুস দিল। তারপর মৃদু হেসে হাঁটা ধরালো ছাদের দরজার দিকে। তার খুব ভালো লাগলো। অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের এরকম কাছাকাছি চলে আসা তার মনটা খুশিতে ভরিয়ে দিল। শাহাদ কুহুকে নিয়ে ছাদের সিঁড়ি পেরিয়ে নিচে আসতেই থেমে গেল। কুলসুমা বেগম আর মালা আসছে। কুহু তাদেরকে দেখে লজ্জায় শাহাদের ঘাড়ে মুখ লুকালো। কুলসুমা বেগম নাতি আর নাত বউকে এমন অবস্থায় দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন। মালা হেসে মুখে ওড়না চেপে কুলসুমা বেগমকে বলল, দাদিজান আসেন জায়গা, আমের আসার এতক্ষণে ভিজ্জা চুপচাপ হইয়া গেছে। কুলসুমা বেগম গলা ছাড়লেন। অন্যদিকে তাকিয়ে বললেন, আমের আচার যে ছাদে ছিল সেটা মনে রাখবি না তুই? এখন তো নষ্টই হয়ে গেছে, চল ঘরে যাই। ঘরে যাওয়ার কথা বললেও কুলসুমা বেগম গেলেন না। তিনি শাহাদকে যাওয়ার জন্য জায়গা করে দিলেন। শাহাদ কুহুকে নিয়ে তাড়াতাড়ি করিডোরে চলে আসলো। আর একটু গেলেই তাদের ঘর। করিডোরের মাঝামাঝি এসেই দেখা হয়ে গেল আব্দুল গাফফার খানের সাথে। গাফফার খানকে দেখে কুহু শাহাদের গলা শক্ত করে চেপে ধরে এক প্রকার ঘাড়ের ভেতরে ঢুকে যেতে চাইল। শাহাদ গলায় চাপ পেয়ে কয়েকবার কাশলো। এই অবস্থায় দাদাজানের সামনে পড়ে তারও লজ্জা লাগছে। আব্দুল গাফফার হো হো করে হেসে বললেন, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। এমন বয়সে আমিও কোলে নিয়েছি তোর দাদিকে।
একবার কোলে নিয়ে দৌড় প্রতিযোগিতায় করে ফার্স্ট হয়েছিলাম। তারপর আবার হো হো করে হেসে বললেন, যা যা দাদার মান রাখিস। সাহাদ জোর করে হেসে কুহুকে নিয়ে তাড়াতাড়ি নিজের ঘরের দিকে হাঁটা দিল। এভাবে চললে লজ্জা শরম আর বাকি থাকবে না তার। সিঁড়ি পেরিয়ে তারপর তাদের ঘরে যাওয়া লাগে। সিঁড়ির কাছে এসেই সাহাদ থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। সিঁড়ি দিয়ে উঠে সামনে দাঁড়িয়ে আছে আশফাক খান। এই ঘটনায় কুহু সাহাদের গলা আরো পেঁচিয়ে ধরে মুখ সাহাদের কাঁধের কাছে নিয়ে অন্যদিকে মুখ করে রইল। লজ্জায় তার চোখ বন্ধ হয়ে গেছে। সাহাদের অবস্থা হলো দেখার মতো। কুহু না হয় লজ্জায় তার কাঁধে মুখ লুকিয়েছে, কিন্তু সে কোথায় লুকাবে মুখ? একে তো সামনে দাঁড়ানো বাপ, অন্যদিকে বউ গলায় ফাঁস হয়ে ঝুলে আছে। শ্বাস নেয়াই দায় হয়ে গেছে। আশফাক খান ছেলে আর ছেলের বউকে অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেলেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে তাড়াতাড়ি পিছন ফিরে সিঁড়ি বেয়ে নেমে যেতে লাগলেন। অস্বস্তি কাটাতে গলা উঁচিয়ে বললেন, অনির্মা কোথায়? একটু চা দিয়ে যাও তো। সাহাদ বেশ তার বাবার অস্বস্তি বুঝল, আর কারো সামনে পড়ার আগে এসে বড় বড় পা ফেলে ঘরে ঢুকে গেল। বউকে কোলে নিয়ে শান্তিমতো ঘোরার অবস্থাও নেই তার। বারবার তার রোমান্টিক হওয়ার দূরগোড়ায় কোনো না কোনো বাধা আসছেই। সাহাদ ঘরে ঢুকে বিছানার উপর কুহুকে বসিয়ে দিল, বলল, ঘরে চলো, ভেজা শাড়ি চেঞ্জ করো, নয়তো ঠান্ডা লাগবে। আমি তো উঠতেই পারছি না। সাহাদ আলমারি খুলে কুহুর জন্য একটা 3 পিস বের করে এনে বলল, এখানেই চেঞ্জ করো। ফার্স্ট এড বক্স থেকে একটা মলম বের করে বলল, তারপর এটা ব্যথার জায়গায় অ্যাপ্লাই করো। তারপর নিজের জামা কাপড় নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তারও যত দ্রুত সম্ভব ভেজা জামা কাপড় চেঞ্জ করা উচিত। হাসিব জানালা দিয়ে দূরে তাকিয়ে আছে। ঝুম বৃষ্টি নেমেছে বাইরে। বৃষ্টির বর্ষণে বাইরে সবকিছু ধোঁয়াশা লাগছে। হাসিবের ঘোর কাটানোর জন্য চায়ের খাপ হাতে নিয়ে বসে থাকা মোশাররফ আলী গলা ছাড়লেন। হাসিব ঘাড় ঘুরিয়ে মোশাররফ আলীর দিকে তাকালো। সে পার্টি অফিসে এসেছিল তার ভাইয়ের কাছে। এসে দেখলো হিসাম নেই, তাই চলে যেতে চেয়েছিল। তখনই নামলো ঝুম বৃষ্টি। বাইক নিয়ে এসেছে বিধায় তাকে থেকে যেতে হলো অফিসে। আর তখন থেকেই মোশাররফ আলী তাকে বসিয়ে রেখেছে এখানে। মোশাররফ আলী চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, রাজনীতিতে যদি তুমি আসতে চাও তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে লজ্জা শরম ত্যাগ করা, বুঝেছো? কেন? লজ্জা শরমের সাথে রাজনীতির কি সম্পর্ক? সম্পর্ক আছে, রাজনীতিতে আসলেই বুঝতে পারবা। আসতে চাও নাকি? চাই। হিসাম বোধহয় চায় না তুমি রাজনীতিতে আসো। হাসিব চুপ করে রইল, উত্তর দিল না। মোশাররফ আলী চায়ের কাপটা টেবিলে রেখে একটু এগিয়ে বসলো, বলল, তুমি রাজনীতিতে এলে বরং ভালোই হয়। হিসাম আর তখন একা থাকবে না, তখন সাহাদ খানের বিরুদ্ধে হিসাম আরও শাস্তি পাবে। হাসিবের ব্রু কুচকে গেল। হিসাম যে এখনো সাহাদের পিছনে লেগে আছে এটা সে জানতো না। মোশাররফ আলী একটু হেসে বললেন, এমনিতে তো আর রাজনীতিতে টিকতে পারবা না। রাজনীতিতে টিকতে হলে নিজের জায়গায় নিজেকে করতে হয়। দেখনি জাহান খান কিভাবে তার বাবাকে টপকে জনপ্রিয়তা বাড়িয়ে ফেলেছে। তুমিও তাই করো, অন্তত হিসামের জন্য করো। বেচারা আর কত একা একা লড়বে। হাসিব চিন্তিত হলো। মোশাররফ আলীর কথা তার ঠিক মনে হলো। আসলেই তো হিসাম একা একা আর কত লড়বে। রাত দিন এসব নিয়েই থাকে। ঠিকমতো খাওয়া ঘুম নেই। হাসিব ভাবলো ও নিজের রাজনীতিতে আসলে হয়তো হিসামের অর্ধেক কাজ কমে যাবে। সে জিজ্ঞেস করলো, কি করতে হবে আমাকে? হিসামের শত্রুদেরকে শেষ করো। আর হিসামের শত্রুকে তা তো জানোই। শেষ করব মানে? হা হা হা, ভুল বুঝো না। খুন খারাপের কথা বলিনি। শত্রুদের বিভিন্নভাবে ক্ষতি করা যায়। এই ধরো তাদের প্রিয় কোনো জিনিস একটু ছুঁয়ে দিলে, একটু চমকে দিলে, তাহলে ওরা একটু ভেঙে পড়বে, মনোবল হারিয়ে ফেলবে। জানোই তো সামনে নির্বাচন। হাসিব কিছুক্ষণের জন্য মোশাররফ আলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাজনীতিতে ঢুকতে হলে হিসামের শত্রুদের ক্ষতি করতে হবে। হাসিব দ্বিধা নিয়ে বলল, এটা তো অন্যায়। অকারণে কারো ক্ষতি কেন আমি করতে যাব? রাজনীতি করতে চাই, গুন্ডামি না। মোশাররফ আলী গলা ফাটিয়ে হাসলেন, বললেন, আগেই বলছি রাজনীতি করতে হলে এইসব নীতি নৈতিকতা বাদ দিতে হবে। তোমার ভাইও কিন্তু শাহজাহানকে খুন করতে লোক পাঠিয়েছিল। শুধু তাই না, আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়ার সাথে তোমার ভাই হাত মিলিয়েছে। হাসিব চমকে গেল।
হিসাম এতদূর চলে গেছে? প্রতিশোধের নেশায় কি ওর মাথা নষ্ট হয়ে গেছে? মোশাররফ আলী আফসোস করে বললেন, ভেবেছিলাম তুমি হিসামকে সাহায্য করবে, কিন্তু তুমি মনে হয় তা পারবে না। হিসামের জন্য খারাপ লাগে। একা একা ছেলেটা আর কত লড়বে। মোশাররফ আলী দুঃখী মুখ করে গালে হাত দিয়ে বসে রইলেন। হাসিপূর্ণ মনস্ক হয়ে গেল। তার মনে মোশাররফ আলীর কথাগুলো প্রভাব ফেলেছে। সে নিজের মনকে বুঝালো রাজনীতিতে এত নীতি চলে না। এখানে নিজেদের লাভের জন্য নীতিহীন কাজ করা দোষের না। বউয়ের সাথে রোমান্স করার স্বাদ শাহাদের মিটে গেছে। সে আপাতত রোমান্সের চিন্তা বাদ দিয়ে কুহুর অসুস্থতার খোঁজ খবর রাখল। কোমরের আঘাত এত জোরালো না হওয়ায় এক রাতেই সেরে গেল। পরের দিন সকালে কুহু আগের মতো হাঁটাচলা করতে লাগলো। শাহাদ সকালে ঘুম থেকে উঠেই কাজে ফেরার সিদ্ধান্ত নিল। গোসল সেরে পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়তে পড়তে কুহুকে উদ্দেশ্য করে বলল, ভার্সিটির কি খবর তোমার? কুহু জবাব দিল, বিয়ের ব্যস্ততায় যেতে পারিনি এতদিন। তাহলে এখন থেকে যাওয়া শুরু করো। চাইলে তুমি মাঝে মাঝে গিয়ে ক্লাস করতে পারো, কিংবা শুধু পরীক্ষাগুলোও অ্যাটেন্ড করতে পারো। তোমার যেটা ভালো লাগে। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে দিব। প্রিন্সিপাল মানবে যদি আমাকে ডেকে কথা শোনায়? শাহাদ চুলগুলো হাতে দিয়ে ঠিক করে কুহুর দিকে ফিরে বলল, শাহাদ খানের বউকে কথা শোনাবে এমন কেউ নেই? অন্য কেউ না শোনাক, শাহাদ খান তো অন্তত কিছু কথা শোনাতে পারে। শাহাদ বোকার মতো প্রশ্ন করল, কি কথা? কুহু বসা থেকে লাফ দিয়ে উঠে গেল। উত্তপ্ত কণ্ঠে বলল, নিম পাতার তিতা, মিস্টার তিতা খান। বলেই ধূপধাপ শব্দ করে ঘর থেকে বেরিয়ে গেল। শাহাদ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। কুহুর হঠাৎ এমন রাগের কারণ বুঝল না। সে তো ভালো কথাই বলছিল, কত সুন্দর করে কথা বলল, আর তাকে কিনা তিতা খান নামে ডেকে গেল। নারী জাতির মন বোঝা দায়। খাবার টেবিলেও কুহু শাহাদের সাথে রাগ করে থাকলো। খাবার সার্ভ করার সময় একবার কুহুর শাহাদের সাথে চোখাচোখি হলো, আর তাতেই কুহু এমন দুটো মুখ ভেঙচি দিল, তাতে শাহাদের মনে হলো কুহুর মুখটা না খুলে পড়ে যায়। এমনভাবে কেউ যে মুখ ভেঙচি দিতে পারে তা তার জানা ছিল না। সে কিছুক্ষণের জন্য খাওয়া থামিয়ে বসেছিল। আশফাক খান ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি বের হচ্ছ কোথাও? শাহাদ কুহুর দিক থেকে চোখ ফিরিয়ে বলল, জি বাবা, পার্টি অফিসে যাব। আশফাক খান একবার স্ত্রীর দিকে তাকালেন। গত রাতে রেজিয়া সুলতানা আশফাক খানকে সব বুঝিয়ে বলেছেন। শাহাদকে কয়েকটা দিন কুহুর সাথে সময় কাটাতে দেওয়ার কথা বলেছেন। আশফাক খান সে কথা ভেবে বললেন, এখন পার্টি অফিসে তেমন কাজ নেই, তোমার না গেলেও চলবে। বাড়িতে থেকে কয়েকটা দিন রেস্ট নাও। শাহাদ মনে মনে বলল, বাড়িতে থেকে আর নিম পাতার তিতা হতে চাই না। মুখে বলল, সামনে নির্বাচন নিয়ে কিছু প্ল্যান আছে বাবা, তাই যেতে হবে। আমি না গেলে ছেলেরা কেউ কাজ করবে না। আশফাক খান ছেলের কথাই বেজায় খুশি হলেন। এরকম ছেলেরাই তো জীবনে উন্নতি করে। রাজনীতির মাঠে এত ঘর পাগল হলে চলে না। শাহাদ একবার মায়ের সাথে দাঁড়িয়ে থাকা কুহুর দিকে তাকালো। আবারও সেই একই জিনিস। কুহু মুখ ভেঙচি দিল। দুইবার মুখ ভেঙচি দেখে শাহাদ আর বউয়ের দিকে তাকালো না। নীরবে খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পার্টি অফিসে শাহাদ জমে থাকা সব কাজ করলো। আশফাক খান দুটো মিটিং করলো দলের নেতা কর্মীদের নিয়ে। মিটিংয়ে মুয়াজ্জেম আলীর ব্যাপারে দলের সবার সিদ্ধান্ত একরকম থাকলো। সবাই তার বহিষ্কারের ব্যাপারে সহমত পোষণ করলো। শাহাদের সিদ্ধান্তের জন্য তার প্রশংসা করলো। দুটো মিটিং করেই আশফাক খান নেতাকর্মীদের নিয়ে বেরিয়ে গেলেন অন্য কাজে। শাহাদ আসন্ন নির্বাচনের প্ল্যান করতে ব্যস্ত হয়ে পড়ল। কুহু প্রায় অনেকক্ষণ তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলল। বাসায় সবার খবরাখবর নিল। মায়ের সাথে ফোন শেষ করে কী ভেবে তনয়াকে কল দিল। তনয়া কল ধরেই অভিযোগ করে বলল, রসগোল্লা পেয়ে বান্ধবীকে ভুলে গেলি? এই ছিল তোর মনে? কুহু নাক টেনে কান্নার অভিনয় করে বলল, আর রসগোল্লা, নিম পাতার রসে জীবন টইটুম্বুর, তাই তোকে মনে করতে পারিনি। তনয়া কি হয়েছে জানতে চাইলে কুহু তার দুঃখের কথা খুলে বলল। তনয়া খুব মর্মাহত হলো এমন খবরে। বিয়ের আগে দুই বান্ধবী মিলে স্বামী নিয়ে কি করবে সেসব আলোচনা করত। দুজনের আলোচনার কেন্দ্রবিন্দু থাকতো একজন অতি রোমান্টিক স্বামী, যে কিনা রোম্যান্সের ঠেলায় আকাশের চাঁদ আনতে রওনা দিতেও দ্বিধা করবে না। অথচ শেষে কিনা কুহুর এই অবস্থা। বান্ধবীর এমন অবস্থা তনয়া কিছুতেই মেনে নিল না। কুহুকে সান্ত্বনা দিয়ে বলল,
মিষ্টি দিয়ে নিম পাতার তিতা সব ভ্যানিশ করে দে। যা মিষ্টি করে এক পাতিল পায়েস রান্না কর, তারপর সেজে গুজে পায়েসের বাটি হাতে নিয়ে স্বামীর জন্য বসে থাক। তনয়ার আইডিয়া পছন্দ হলো কুহুর। সে তনয়াকে ধন্যবাদ দিয়ে তৎক্ষণাৎ নিচে নেমে এলো। কিচেনে গিয়ে দেখলো রেজিয়া, সুলতানা আর জয়া বেগম দুপুরে রান্না করছে। আশেপাশে কুলসুমা বেগম নেই। এই সুযোগে কুহু রেজিয়া সুলতানার কাছে দাঁড়িয়ে আস্তে করে বলল, মা আমি একটু পায়েস রান্না করতে চাই। রেজিয়া সুলতানা প্রথমে অবাক হলেন, জিজ্ঞেস করলেন, শাহাদের জন্য? কুহু উপর নিচ মাথা নাড়িয়ে বলল, জি। পরক্ষণেই আবার বলল, না মানে বাড়ির সবার জন্যই করতে চাই। কুহুর কথায় জয়া বেগম হেসে ফেললেন। হাসলেন রেজিয়া সুলতানাও, বললেন, ঠিক আছে এসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। কুহু রেজিয়া সুলতানার নির্দেশনা মেনে রান্নায় লেগে পড়ল। নিজ হাতে সমস্ত কিছু করল। রেজিয়া সুলতানা হালকা পাতলা হেল্প করলেন কুহুকে। ছেলের বউয়ের এমন তৎপরতায় উনি খুশি হলেন। কুহুকে নিজের মতো করে রান্না করতে দিলেন, তবে নজর রাখলেন কুহুর যেন কোনো ভুল না হয় রান্নায়। এই খবর কুলসুমা বেগমের কানেও গেল। অন্য সময় দুপুরে রান্নার সময় তিনি রান্নার তদারকি করার জন্য রান্নাঘরে আসলেও এখন আর আসলেন না। কুহু যে তাকে কিছুটা ভয় পায় তা তিনি বুঝতে পারেন, তাই তিনি কুহুকে ভরকে দিতে চান না। শাহাদকে দুপুরের খাওয়ার জন্য বাড়ি আসতে হলো। তার আসার ইচ্ছে ছিল না, কিন্তু রেজিয়া সুলতানার এক নাগারে ফোনের কারণে তাকে সব কাজ ফেলে আসতে হলো। বাড়ি ঢুকে ড্রয়িং রুম ক্রস করার সময় সোফায় বসা রাফা তাকে দেখে উল্লাস করে বলে উঠল, ভাইয়া এসেছো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? রাফা হাতের বাটি থেকে এক চামচ পায়েস মুখে দিয়ে বলল, ভাবিমণি তোমার জন্য স্পেশাল পায়েস রান্না করেছে, ভীষণ টেস্ট হয়েছে। বলেই আরও এক চামচ মুখে দিল। শাহাদের চোখে মুখে একটা হাসি ছড়িয়ে পড়ল। কুহুর এমন কাণ্ডে সে কিছুটা লজ্জাও পেল। মেয়েটা একটা পাগল। বাড়ির সবার সামনে এভাবে কেউ স্পেশাল পায়েস রান্না করে খাওয়ায়, কেমন একটা লজ্জাজনক পরিস্থিতি। শাহাদ মুখের হাসি গোপন করে চোখে মুখে গাম্ভীর্য আনলো। হালকা গলা ঝেড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। কুহুর হাতের পায়েস খাওয়ার জন্য এক প্রকার অস্থিরতা অনুভব করছে সে। মনে মনে ঠিক করে ফেললো ঘরে গিয়ে গোসল সেরে এসে নিচে খেতে চলে আসবে। সরাসরি তো আর পায়েস চাইতে পারবে না, খেতে এলে নিশ্চয়ই দিবে, কিন্তু সবাই যেভাবে খাচ্ছে তার জন্য কম পড়বে না তো। ঘরে ঢুকে সে কুহুকে কোথাও পেল না। ঘড়ি খুলে সোফার কাছে যেতেই সে টেবিলের উপর পায়েসের বাটি দেখতে পেল। মৃদু হাসল শাহাদ। মেয়েটা পায়েস শুদ্ধ বাটি এনে তার জন্য সাজিয়ে রেখে দিয়েছে। শাহাদ ডান হাতে গোটানো পাঞ্জাবির হাতাটা আরেকটু গুটিয়ে নিয়ে সোফায় বসলো। স্বচ্ছ কাচের বাটিটা হাতে নিল। কুহু বাটিতে একটা লাল প্লাস্টিকের চামচ দিয়ে রেখেছে। বোকা মেয়ে, পায়েসের বাটিতে কেউ প্লাস্টিকের চামচ দেয়? শাহাদ এক চামচ পায়েস মুখে নিল, তারপর আরেক চামচ দিল মুখে। প্রথম চামচে কিছু বুঝতে না পারলেও এখন কেমন জানি লাগছে পায়েসটা। মিষ্টির পরিমাণ ঠিকই আছে, কিন্তু সাথে একটা তিতকুটে স্বাদও আছে। শাহাদের ভ্রু কুঁচকে গেল। পায়েসটা গিলতে গিলতে সে বাটির পায়েসটার দিকে তাকালো। পায়েসটা দেখতে অন্যরকম, খাওয়ার আগে খেয়াল করেনি সে। কুহু কি পায়েসে এক্সট্রা কিছু দিয়েছে? শাহাদ বাটির পায়েসটা নেড়ে ছেড়ে দেখলো, কই কাজু কিশমিশ কিছুই তো নজরে পড়ছে না, শুধু গোটা গোটা কী সব দেখা যাচ্ছে। কুহু ওয়াশরুম থেকে বের হয়ে শাহাদকে বাটি হাতে নিয়ে বসে থাকতে দেখে প্রশ্ন করলো, এটা হাতে নিয়ে বসে আছেন কেন? শাহাদ নজর সরিয়ে কুহুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, পায়েসে কিছু দিয়েছো নাকি? টেস্টটা এমন কেন? কুহু ভেবাচাকা খেয়ে বলল, এটা তো পায়েস না, আমার ফেস প্যাক। শাহাদ কয়েকবার চোখের পাতা ফেললো। জিজ্ঞেস করলো, ফেস প্যাক কি? রূপচর্চার জিনিস মুখে দেয়। অতি আশ্চর্য হয়ে শাহাদের চোখ মুখ পাল্টে গেল। হাতে থাকা জিনিসটার দিকে আরেকবার তাকিয়ে প্রশ্ন করলো, কি কি দিয়েছো এটাতে? কাঁচা দুধ, কলা, মধু আর একটু অলিভ অয়েল। শাহাদ বাটিটা টেবিলে ঠাস করে রেখে দিল। মুখের কাছে হাত মুষ্টিবদ্ধ করে এনে একটু কাশলো। হতভম্ব হয়ে তাকিয়ে রইল বাটিটার দিকে। কুহু যা বুঝার বুঝে গেছে। সে মিনমিন করে বলল, আপনি কি পায়েস ভেবে এটা খেয়ে ফেলেছেন? শাহাদ প্রশ্ন শুনে উঠে দাঁড়িয়ে গেল। নিজেকে শান্ত করে রেখে একবার কুহুর দিকে তাকালো। কুহু দুহাত নেড়ে আশ্বস্ত করে বলল, ভয় নেই, পেট খারাপ হবে না। আমি সব খাঁটি জিনিস দিয়েছি এতে। রূপচর্চার বিষয়ে আমি কোনো আপোষ করি না। শাহাদ হাসবে না কাঁদবে বুঝে পেল না। এমন রূপচর্চা সচেতন বউ আর কারো না হোক। এমন বউ থাকলে ফেস প্যাক সহ আরও না জানি কি কি পেটে যাবে তার ঠিক নেই। কুহু আবারও বলল, আমি কি আপনার জন্য এক বাটি পায়েস এনে দেব? শাহাদ মাথা নেড়ে বলল, না না লাগবে না,
আমি নিজ চোখে পাতিল থেকে পায়েস বাটিতে নিতে দেখব, তারপরে খাবো, এর আগে না। বলেই স্টাডি রুমের দরজা খুলে স্টাডি রুমে ঢুকে গেল। কুহু মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। তনয়ার কথায় উদ্বুদ্ধ হয়ে পায়েস রান্না করলো। তারপর ঘরে এসে ভাবলো একটু রূপচর্চা করে সেজেগুজে শাহাদের সামনে যাবে। তাই গুগল ঘেটে যত উপাদান পেয়েছে সব একসাথে করে ফেস প্যাক বানিয়ে রেখেছিল মুখে মাখবে বলে। মুখ ধুয়ে এসে দেখে শাহাদ ফেস প্যাক খেয়ে ফেলেছে। এত কাঠখড় পুড়িয়ে চুলার সামনে দাঁড়িয়ে স্বামীর জন্য পায়েস রান্না করলো, অথচ স্বামী কিনা ফেস প্যাক খেয়ে বসে আছে। হাইরে কপাল! কপালের ক্ষত স্থানে স্যাবলন ভেজানো তুলা লাগাতেই রাহাত দাঁত কামড়ে আর্তনাদ করে উঠল। জ্বলুনি সহ্য করতে না পেরে সরিয়ে নিতে চাইল কপাল। আনিশা চোখ গরম করে তাকালো রাহাতের দিকে। তারপর রাহাতের মাথার এক পাশে হাত দিয়ে চেপে ধরলো যাতে রাহাত কপাল সরাতে না পারে। আনিশা আবারও তুলা চেপে ধরল রাহাতের কপালের ক্ষতস্থানে। রাহাত আর্তনাদ করে উঠে বলল, আহ আহ জ্বলছে তো। স্থির হয়ে বসো তো, পরিষ্কার করে না দিলে ইনফেকশন হয়ে যাবে। রাহাত যন্ত্রণায় মুখ কুঁচকে বসে রইল। আজ তাদের একটা সমাবেশ ছিল, নির্বাচনের আগে দলীয় সমাবেশ। প্রথম দফায় বেশ ভালো চললেও বিপত্তি বাঁধল যখন দলের এক তরুণ নেতা বক্তৃতা দিতে শুরু করলো। কোথা থেকে এক মেয়ে এসে দর্শক সারিতে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো ওই নেতা নাকি তাকে সেক্সুয়ালি হ্যারাস করেছে। সাথে সাথেই আগে থেকে তৈরি হয়ে থাকা একদল ছেলে উত্তেজিত হয়ে বিশৃঙ্খলা শুরু করে দিল। চেয়ার তুলে ছুঁড়ে ফেলতে লাগলো। স্টেজের নেতা কর্মীদের লক্ষ্য করে ঢিল ছুটতে লাগলো। সমাবেশ ভেঙে গেল। তৎক্ষণাৎ নাজিম উদ্দিন সহ আরও কিছু দলীয় নেতাকে স্টেজ থেকে সরিয়ে দেওয়া হলো। দলের ছেলেরা মারামারিতে লেগে গেল। রাহাতের গায়ে এসে পাথরের কিছু ঢিল পড়ল। শেষে রাহাত থাকতে না পেরে হাতের লাঠি নিয়ে নামলো পরিস্থিতি সামলাতে। মেজাজ হারিয়ে কয়েকজনকে আঘাত করলো। তখন এক ছেলে চেয়ার তুলে আঘাত করলো তাকে। কাঠের চেয়ার ভেঙে কপাল সহ আরও অনেক জায়গায় কেটে গেল। অন্যান্য তরুণ নেতারা তাকে এসে সরিয়ে নিয়ে এলো। শেষে পুলিশ এসে পরিস্থিতি সামলালো। তদন্ত শেষে জানা গেল সমাবেশ বানচাল করতে এরকম ঘটনা সাজানো হয়েছে। মেয়েটাকে সহ ছেলেগুলোকে পুলিশ ধরতে পারলেও তারা কারো নাম স্বীকার করেনি। কিন্তু এটা যে বিরোধী দলের চাল ছিল তা সম্পর্কে রাহাত নিশ্চিত। আনিশা রাহাতের গাল আর হাতের কাটাছেঁড়াগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। বিড়বিড় করে বলল, কি দরকার ছিল মারামারির মাঝে যাওয়ার? বাবার সাথে চলে আসলে না কেন? রাহাত ক্ষুব্ধ কণ্ঠে বলল, না গিয়ে কি করব? ওদের এত বড় সাহস সমাবেশে এসে ঝামেলা করে। ভালো করেছো, গিয়েছো। এখন তাহলে ভুগতে থাকো। আনিশা ফার্স্ট এড বক্সটা নিয়ে বিছানা থেকে উঠে পড়ল। রাহাত আনিশার হাত হ্যাচকা টান দিয়ে তার কোলে বসালো। দু হাত দিয়ে আনিশাকে আবদ্ধ করে বলল, এমন সুন্দরী বউ থাকতে ভুগতে হবে কেন? দু একটা চুমু দিয়ে যন্ত্রণা উধাও করে দাও তো দেখি। রাহাত চোখ বন্ধ করে গাল পেতে দিল চুমু খাওয়ার জন্য। আনিশা রাহাতের গালের ব্যান্ডেজে আলতো চাপ দিল। রাহাত আহ করে উঠল। আনিশা বলল, তাহলে আগে বললেই পারতে। এত কষ্ট করে ব্যান্ডেজ করতাম না, চুমু দিয়ে মামলা ডিসমিস করতাম। তাহলে এখন মামলা ডিসমিস করো। ছাড়ো তো, মা এসে দেখবে। রাহাত আরো ঝাপটে ধরে বলল, মামলা ডিসমিস না করা অবধি কোর্টরুম বদ্ধ হবে না। আনিশা হেসে ফেলল। ফার্স্ট এড বক্সটা রেখে রাহাতের গলা জড়িয়ে ধরল। রাহাতকে আজ রক্তাক্ত দেখে তার আত্মা পানিশূন্য হয়ে গিয়েছিল। যদিও এটাই প্রথমবার না, এর আগেও রাহাতকে অনেকবার রক্তাক্ত অবস্থায় দেখেছে। অনেকবার পুলিশেও ধরে নিয়ে গিয়েছে। তখন আনিশা কেঁদে কুটে বুক ভাসাতো, কিন্তু এখন আর কাঁদে না। কিন্তু চিন্তা হয় তার রাহাতের জন্য, বড্ড চিন্তা হয়। হাসিব সদর দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে বাগানের দিকে তাকিয়ে আছে। বাগানে হিসাম ছাতার নিচে বসে চা খাচ্ছে। হিসামের পাশে দাঁড়িয়ে আছে তার সেক্রেটারি। তার সাথে ঠোঁট নাড়িয়ে কথা বলছে হিসাম। হাসিব অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে হিসামের আশপাশ খালি হওয়ার জন্য। কিন্তু খালি আর হচ্ছে না। একের পর এক লোক আসছেই হিসামের কাছে। দাঁড়িয়ে না থেকে তোমার ভাইয়ের কাছে যাও। নারী কণ্ঠ শুনে হাসিব ঘাড় ঘুরিয়ে দেখল তৃপ্তি দাঁড়িয়ে আছে। তৃপ্তি হেসে বলল, এভাবে দাঁড়িয়ে অপেক্ষা করলে যাওয়ার চান্স পাবে না, একের পর এক আসতেই থাকবে। হাসিব কিছুটা আড়ষ্টতা নিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া কি সবসময় এরকম ব্যস্ত থাকে? তা তো থাকেই, দলের সব দায়িত্ব তোমার ভাইয়ের উপর। বাকি সবাই তো দলের নাম ভাঙিয়ে স্বার্থ উদ্ধারে তালে থাকে। হাসিব ঘাড় ঘুরিয়ে হিসামের দিকে তাকালো।
মনটা খারাপ হয়ে গেল ওর। রাজনীতির এত বড় ময়দানে হিসাম একা। আগে মাথার উপর বাবা নামক যে একটা বটগাছ ছিল তাও নেই এখন। এখন সব ক্ষমতা লোভীরা হিসামকে ঘিরে রেখেছে। তৃপ্তি হাসিবের কাঁধে হাত রেখে বলল,